ড্রামাটা শুরু হয় রামি নামের একজন বিখ্যাত পুলিশ অফিসারকে দিয়ে। তিনি একজন অ্যান্টি কারাপশন ইউনিটের মেম্বার। একদিন সে যখন কাজ শেষ করে গাড়ির কাছে আসে তখন দেখে গাড়িটার কেউ 12টা বাজিয়ে রেখেছে। প্রথমে তো হতাশ ছিল, কিন্তু পরেক্ষণই প্রচন্ড রেগে গিয়ে সিকিউরিটি গার্ডকে ডাক দেয়। সে জানতে চায় কোন চিমকান্ডি এই গাড়িটার এই অবস্থা করেছে। দোষীকে ধরার জন্য সে সিসিটিভি ফুটেজ চেক করার জন্য খুব জোর দেয়। কিন্তু অবাক করা ঘটনা হলো যে লোকটা রামের গাড়িটা ভাঙচুর করেছিল সে আর কেউ নয় বরং নিজেই রামিই ছিল। ভিডিওটা দেখে তো সে পুরো অবাক। এমন অবস্থা যেন তার গলায় সিদ্ধ ডিমের কুসুম বেঁধে গেছে, গলা থেকে কথাই বেরোচ্ছে না। রামি তো কিছু মনে করতে পারছিল না যে সে এটা কেন করেছে বা কখন করেছে। পরের দিন রামি কাজে এসে গাড়িটা পার্কিং এ না রেখে বরং পুলিশ স্টেশনের সামনে রাখে, যাতে সে সেটার উপর নজর রাখতে পারে একদম পুরো নিজের চোখ দিয়ে। ভেতরে ঢোকার সময় তার এক্স গার্লফ্রেন্ডের সঙ্গে তার দেখা হয়ে যায়। এখানেও এক্স ছাড়ো, আর কিছু বলার নেই। মেয়েটার নাম হলো সারা। সারা একজন গোয়েন্দা ছিল, কিন্তু সে এখন নার্কোটিক্স ডিপার্টমেন্টের জন্য কাজ করে। আমাদের হিরোকে দেখার সাথে সাথেই সে যেন তেলে বেগুনে জ্বলে ওঠে। তবে এটা সে তার এক্সকে দেখে জ্বলছিল না, সারার বসের উপরে রামি তদন্ত করছিল, সে তার জন্য রেগেছিল। সারা জোর দিয়ে বলে যে তার বস কোনো ভুল কাজ করেনি, কিন্তু রামি শুধু শান্তভাবে বলে এটা আমার কাজ, আর কোনো ফালতু মেয়ে আমার কাজে দখল দিক সেটা আমি চাই না। যখন রামি চলে যাওয়ার জন্য ঘুরে দাঁড়ায় সারা তাকে ধরে ফেলে। এক মুহূর্তের মধ্যেই তাকে মাটিতে ফেলে সতর্ক করে বলে যে পরের বার আমার সাথে সম্মান দিয়ে কথা বলবা। এক্সের কাছ থেকে মার খাই, ছিঁড়ে বাবা। পরে রামি আর তার সহকারী নার্কোটিক্স ইউনিট, মানে জানেন তো মাদক বিভাগ, তাদের প্রধানকে জেরা করছিল, যাকে একটু আগে সারা রক্ষা করার চেষ্টা করছিল। তারা তার অ্যাসিস্ট্যান্টের মৃত্যু নিয়ে জিজ্ঞাসাবাদ করছিল। তার অ্যাসিস্ট্যান্ট একটা উঁচু বিল্ডিং থেকে পড়ে মারা গিয়েছিল। অফিসারটা ব্যাখ্যা করে যে কেউ তার সহকারীকে ধাক্কা মেরে সেখান থেকে ফেলে দিয়েছিল, আর যখন তিনি সেখানে পৌঁছই তখন খুনিটাও তার সাথে সাথে সেখান থেকে লাভ দেয়। তিনি নিজেকে দোষারোপ করছিল, বলছিল যে সে তাকে বাঁচাতে পারেনি। রামি বিশ্বাস না করে প্রমাণ চাই যে খুনিটাই তার সহকারীকে ধাক্কা দিয়েছিল আর তারপর সেও ওখান থেকে আত্মহত্যা করেছিল। তবে রামি ইঙ্গিত করে যে যেহেতু অফিসার একমাত্র সেখানে ছিল তাই হয়তো তাদের দুজনকেই সেই অফিসারই মেরে ফেলেছে। অফিসার হতভম্ব হয়ে জিজ্ঞাসা করে যে তুমি কি আমার উপরে দোষ দিচ্ছ? রামি উত্তর দেয় যে দোষ দিচ্ছি না, আমি নিশ্চিত। বাইরে থেকে সিনিয়র অফিসার রামির এই জিজ্ঞাসাবাদের দক্ষতা দেখে তো পুরো মুগ্ধ হয়ে যায়। ইনভেস্টিগেশন শেষ করার পরে রামি একটু রিল্যাক্স করার জন্য একটা স্ট্রিম নিতে যায়। যখন সে রিল্যাক্স করছিল হঠাৎ একজন লাল জ্যাকেট পরা লোক সেখানে ভিতরে ঢুকে পড়ে। রামি কিছু বুঝতে পারছিল না, মনে মনে ভাবছিল যে এটা আবার কে রে বাবা। যখন সে জানতে চায় যে লোকটা কে, তখন লোকটা হঠাৎ তাকে মারতে শুরু করে। লোকটা রামিকে মাটিতে আছড়ে ফেলে, চুল ধরে টেনে নিয়ে যায়, দয়া মায়া ছাড়াই সেটাকে বেধড়ক মারতে শুরু করে। তারপর সে তাকে টেনে বাথরুমে নিয়ে যায়, ওর গলায় একটা দড়ি বেঁধে নির্মমভাবে মারতে শুরু করে। রামিকে প্রায় ডুবিয়ে মারার পরে আক্রমণকারী রামিকে একটা সুইমিং পুলের ভিতরে ধাক্কা মেরে ফেলে সেখান থেকে চলে যায়। কি হচ্ছে এটা বুঝতে না পেরে রামি তো পুরো বিব্রত হয়ে হাঁসফাঁস করতে শুরু করে। অন্যদিকে আমরা তাই নামের একজন নতুন ডিটেকটিভ পুলিশ অফিসারকে দেখতে পাই। যখন সে রাস্তা দিয়ে হাঁটছিল সে একটা ছোট মেয়েকে তার নিখোঁজ মাকে সন্ধান করতে দেখে। ডিটেকটিভ মেয়েটাকে সাহায্য করার জন্য সিদ্ধান্ত নেয়, আর সে নিজের সাথে করে তাকে পুলিশ স্টেশনে নিয়ে যায়। তাই যখন পুলিশ স্টেশনে পৌঁছই তখন সে জানতে পারে কেউ একজন আগের থেকেই ওই নিখোঁজ মহিলার রিপোর্টটা লিখিয়ে দিয়েছে। ইনচার্জ অফিসারে থাকা ইন্সপেক্টর হান তাইকে বলে যে মহিলাটা একজন পালাতক নেশাগ্রস্ত অপরাধী, আর তার নামে আগেও অনেক অপরাধের রিপোর্ট আছে। তাই সেই ছোট মেয়েটাকে নিয়ে বাইরে বেরিয়ে আসে। পথে মেয়েটা তাকে জানায় যে সে আগে আমেরিকায় থাকতো, আর শেষবার যখন সে তার মায়ের সাথে কথা বলেছিল তখন তিনি তাকে একটা জন্মদিনের উপহার দেওয়ার কথা দিয়েছিল। অফিসার তাই সেই মেয়েটাকে ভরসা দেয় যে সে তার মাকে খুঁজে বের করবেই। মেয়েটা ঘরে ঢোকার আগে সে তাইকে একটা উপহার হিসেবে ছোট একটা পাতা দেয়, আর বলে যে পরের বার সে তাকে একটা ব্রেসলেট দেবে। তাই মুচকি একটা হাসি দেয়। ছোট মেয়েটার ব্যবহারে সে খুব খুশি ছিল। অন্যদিকে রামি আক্রমণ থেকে এখনো সুস্থ হচ্ছিল। একজন সহকারী তাকে তার মেয়ের জন্মদিন পার্টিতে তাকে আমন্ত্রণ জানায়, আর রামিও সেখানে সব থেকে প্রথম পৌঁছানোর প্রতিশ্রুতি দেয় লোকটাকে। তাই নিখোঁজ মহিলাটার কেসটা নিয়ে আরো গভীরভাবে তদন্ত করতে শুরু করলো। সেই রাতে মহিলাটা যে অ্যাপার্টমেন্টে থাকতেন সেখানকার সিকিউরিটি গার্ডের কাছে তাই জিজ্ঞাসাবাদ করে যে সে কিছু জানে কিনা, কিন্তু গার্ডটা বিরক্তর সঙ্গে বলে যে সে কিছুই জানে না আর সাহায্য করতে মানা করে দেয়। হতাশ হয়ে তাই প্রতিবেশীদের কাছে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে। তাদের মধ্যে একজন বলে যে সে নিখোঁজ মহিলাটা তার রুমের অপোজিট সাইডেই থাকে। মহিলাটা যে এখন নিখোঁজ এটা জেনে সে তো পুরো অবাক হয়ে যায়। তাই মহিলাটার অ্যাপার্টমেন্টের দরজাটা নক করলো, কিন্তু ভিতর থেকে কোনো উত্তর পেল না। তাই একজনকে ডেকে দরজাটা খোলার ব্যবস্থা করে। তারা যখন ভিতরে ঢুকছিল সিকিউরিটি গার্ডটা সন্দেহজনক কাউকে একটা ফোন কল করে। ভেতরের জায়গাটা খালি, শুধু মহিলা আর তার মেয়ের প্রচুর ছবি রয়েছে। তাই যখন বাথরুমে ঢোকে তখন সে একটা অদ্ভুত গন্ধ পায়। একটু দেখার পরে সে রক্ত ভেজা কিছুটা চুল দেখতে পায় সেখানে। ঠিক তখনই ইন্সপেক্টর হান সেখানে এসে হাজির হয়। হান এসে রক্ত দেখে হঠাৎ করে কোনো কারণ ছাড়াই তাইকে সেখানে মারতে শুরু করে। নির্মমভাবে তাকে চড় লাথি মারতে থাকে, আর এই কেসটা থেকে দূরে থাকতে বলে। স্পষ্টভাবে বোঝা যাচ্ছিল যে এখানে এরা কিছু লুকানোর চেষ্টা করছে। পরের দিন রামি একজন বড় রাজনৈতিক ব্যক্তির সঙ্গে দেখা করতে যায়, যিনি একজন এমপি, একই সাথে ইন্সপেক্টর হানের খুঁজতুতো ভাই। রামি সেখানে এসেছিল তাকে খুশি করে তার একটা পদোন্নতি পাওয়ার জন্য। লোকটা রামিকে বললেন যে তাকে হানের পরিস্থিতিটা সামলাতে হবে। ইন্সপেক্টর তায়ের উপরে হওয়া হামলার অভিযোগটা যেন কোনো রকম হানের উপরে না আসে। রামি ওই লোকটাকে ভরসা দেয় যে মনে করুন কাজটা হয়ে যাবে। তারপরে রামি তার সহকারীকে নিয়ে তায়ের সাথে দেখা করতে যায় যে আসলে কি ঘটেছিল সেই ব্যাপারে কথা বলার জন্য। রামি তাইকে দেখা মাত্রই তার আঁচড় খাওয়া মুখটা দেখতে পায়। ইন্সপেক্টর তাই ইউনা মানে ওই নিখোঁজ মহিলাটার সম্পর্কে কথা বলতে শুরু করে।
কিন্তু রামি তাকে বাধা দিয়ে জিজ্ঞাসা করে যে সে কেন এই কেসটার দায়িত্ব না থাকার পরেও সে সময় নষ্ট করছে। রামি গুরুত্ব না দিয়ে বলে যে এখানে তুমি ভুল করেছো, কিন্তু তাই জোর দিয়ে বলে যে সে ওই ছোট মেয়েটার কাছে তার মাকে ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। রামি ঠাট্টা করে বলে যে ও কি তোমাকে জোর দিয়েছে এই কেসটা নেওয়ার জন্য। এরপর তাই তাকে বলে যে সে ওই মহিলাটার বাথরুমে রক্ত দেখতে পেয়েছিল আর রামিকেও সেটা দেখানোর জন্য সেখানে নিয়ে যায়। কিন্তু অবাক করা ব্যাপার হলো সেখানে আর কোনো রকম রক্তর ফোঁটা ছিল না। রামি কিছু উত্তর পাওয়ার জন্য হানের সাথে দেখা করার সিদ্ধান্ত নেয়। যখন সে পৌঁছয় হান অহংকারের সাথে বড় অফিসারের মতো তাকে স্বাগতম জানায়। রামি শান্তভাবে তাকে সতর্ক করে বলে যে আমাকে সম্মান করাটা তোমার জন্য ভালো হবে, আমার পথ তোমার চেয়েও উপরে, তো আমার সাথে ভালোভাবে কথা বলো যদি তুমি অপমান না হতে চাও। এদিকে তাই তদন্ত চালিয়ে যাচ্ছিল। সে আবার ইউনার অ্যাপার্টমেন্টে ফিরে যায়। তাই সেখানে গিয়ে ইউনা তার মেয়ের জন্মদিনের জন্য যে উপহারটা কিনেছিল সেটা সেখানে খুঁজে পায়। হঠাৎ ইউনার বাড়ির কাজের মেয়েটা ভিতরে ঢুকে আসে। সে তাকে বলে যে এর আগে অ্যাপার্টমেন্ট থেকে সে অদ্ভুত শব্দ শুনতে পেয়েছিল। তাই যখন কথাগুলো শুনতে শুনতে বাথরুমের দিকে যাচ্ছিল তখন হঠাৎ করে বাথরুম থেকে ইউনা বেরিয়ে আসে। নিজের কাপড় চোপড় ছিঁড়ে ফেলে নিজেকে আঘাত করে এমন ভাব করে যেন তাই তাকে আক্রমণ করেছে। এখানে তাই একটা অপরাধের জন্য ভুলভাবে অভিযুক্ত হয়ে পড়ে। পরের দিন রামি মহিলাটাকে জিজ্ঞাসাবাদ করতে গিয়ে সঙ্গে সঙ্গে বুঝতে পারে যে মেয়েটা মিথ্যে কথা বলছে। নিশ্চয়ই কেউ তাইকে ফাঁসানোর জন্য এই ব্যবস্থাটা করেছে। এরপরে রামি হানকে ফোন করে তাকে ঠাট্টা করে বলে যে পরের বার এমন কাউকে খুঁজে বের করো যে এর থেকেও ভালো অভিনয় করতে পারে। এর মতন খারাপ একটা অ্যাক্টর আমি বাবার জন্মও দেখিনি। সে ফোন রেখে দিয়ে হানের বিরুদ্ধে একটা অফিসিয়াল কমপ্লেন দায়ের করে। সেই রাতে রামি বাড়িতে ছিল আর এক সময় হঠাৎ করে নিজের বাথরুমে দেখতে পায় সে, আর দেখে চারিদিকে রক্তের ছিটা পড়ে রয়েছে। সে কিছু করার আগেই সেই রহস্যময় লোকটা যে তাকে আগে কুত্তার মতো মেরেছিল সে আবার তার সামনে এসে হাজির হয়। সে তাকে আবার মারধর করতে শুরু করে। কিন্তু ব্যাপারটা কি, আসলে মারছে কেন একে এত? রামি পালানোর চেষ্টা করে কিন্তু আক্রমণকারী তার মোটরসাইকেল নিয়ে সেখান থেকে চলে যায়। রামি তার পিছু ধাওয়া করে, যতদূর পর্যন্ত সম্ভব তার পিছনে দৌড়ায়, চিৎকার করে বলে যে মা কাসাম একবার যদি তোকে পায় না তোর গোষ্ঠীর ষষ্ঠী পুজো করে ছাড়বো। সে ওই লাল জ্যাকেট পরা লোকটার পিছু ধাওয়া করতেই থাকে যতক্ষণ না তার ঘুম ভেঙে যায়। ও আচ্ছা, এটা শুধু স্বপ্ন ছিল, মানে এবার সে সত্যি মার খাইনি। অন্যদিকে তাই তৃতীয়বার ইউনার অ্যাপার্টমেন্টে ফিরে আসে, কিন্তু এবার দেখে সেখানে অনেক লোকজন মিলে তার ঘরের জিনিসপত্র বাইরে বের করে দিয়েছে, যেটা দেখে তাই তো পুরো অবাক হয়ে যায়। সে ওই ছোট মেয়েটার টেডি বিয়ারটা নিয়ে চিন্তিত ছিল, সে সেটাকে খুঁজে পায়। একই সময় আমরা দেখি রামি তার সহকারী মেয়েটার জন্মদিনের পার্টিতে রয়েছে, যেখানে সে ওই নিখোঁজ মেয়েটার টেডি বিয়ারের মতোই একটা টেডি বিয়ার দেখতে পাই। পার্টিটা আয়োজন করেছিল ওই রাজনীতিবাদী। টেডি বিয়ারটা দেখে তার কিছু স্মৃতি মনে পড়ে যায়, যে ইউনাকে যে মুহূর্তে সে খুন করেছিল সেই মুহূর্তটা। ইউনা তার সাথে প্রেমের সম্পর্ক রেখেছিল আর সেই জন্যই হয়তো এই লোকটা থেকে মেরে ফেলেছে। অন্যদিকে তাই সেই টেডি বিয়ারটার ভিতরে একটা লুকোনো মেমোরি কার্ড খুঁজে পাই আর সঙ্গে সঙ্গে হানকে ফোন করে বিষয়টা জানতে চাই। বিপদ বুঝতে পেরে হান তাইয়ের কাছ থেকে মেমোরি কার্ডটা কেড়ে নেওয়ার জন্য অনেক চেষ্টা করে, কিন্তু তাই সাথে সাথে সেই মেমোরি কার্ডটা মুখের ভিতরে ঢুকিয়ে নেয়। হান যে কোনো ভাবে ওই মেমোরি কার্ডটা তার কাছ থেকে কেড়ে নেয়। তাইকে ততক্ষণ পর্যন্ত মারতে থাকে যতক্ষণ না সে অচেতন ভাবে না পড়ে থাকে। এরপর নিজের অপরাধ ঢাকার জন্য সে অ্যাপার্টমেন্টের পেট্রোল ছিঁড়ে দিয়ে আগুন ধরিয়ে দেয়। তাইকে পুড়িয়ে মারার জন্য সেখানেই ফেলে রেখে চলে যায়। অন্যদিকে রামি আবার সেই নাছোড়বান্ধা হামলাকারীর ফাঁদে পড়ে। এবার সেই রহস্যময় লোকটা রামিকে টেনে তায়ের জ্বলন্ত অ্যাপার্টমেন্টে নিয়ে আসে। কোনোভাবে তারা দুজন পালাতে সক্ষম হয়, কিন্তু কিভাবে সক্ষম হয় সেটা যেন জিজ্ঞাসা করো না। এটা যেন একটা বলিউড সিনেমার দৃশ্যের মতো ছিল। তারা যখন ভাবছিল যে তারা নিরাপদ, ঠিক তখনই আক্রমণকারী উপর থেকে লাফিয়ে নিচে নামে আর এবার অবশেষে তার মুখ দেখায়। সে খুব জোরে পাগলের মতো হাসতে শুরু করে, মনে হচ্ছিল যেন একদম পুরোপুরি সাইকো। তারপরে রাতের অন্ধকারে যেন কোথায় গায়েব হয়ে যায়। এর কিছুক্ষণের মধ্যেই পুলিশ সেই ঘটনাস্থানে পৌঁছায় আর তাদের দুজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরের দিন সকালে রামির যখন হাসপাতালে ঘুম ভাঙে তখন দেখে যে একটা বয়স্ক মহিলা তাকে বকাবকি করছে। খুব সাহস হয়ে গেছে তাই না? 17 তলা বিল্ডিং দিয়ে লাফ মেরে কি প্রমাণ করতে চাইছিস? হিরো হয়ে পড়েছিস? রামি তখন আধা ঘুমের ঘরে সবকিছু জোড়া দেওয়ার চেষ্টা করছিল, ভাবছিল যে এটা কোনো স্বপ্ন কিনা সত্যি। এরপরে সে তাইকে দেখতে যায়, কিন্তু গিয়ে দেখে যে সে কোমায় আছে। অন্যদিকে হান মেমোরি কার্ডটা নিয়ে সেই রাজনীতিবাদীর কাছে এসে তার হাতে তুলে দেয়। তারা সেই ফুটেজটা দেখছিল আর আশা করছিল কিছু গুরুত্বপূর্ণ হবে হয়তো, কিন্তু দেখা গেল যে সেখানে ইউনা শুধু তার মেয়ের জন্মদিনের জন্য খুব খুশি ছিল। কিন্তু রাজনীতিবাদীটা রেগে যায়, বুঝতে পারে যে তাদের সব চেষ্টা ব্যর্থ হয়ে গেছে। রামি তার নিজের চিন্তা ভাবনার উপরে সন্দেহ করতে শুরু করে। একজন সাইকিয়াট্রিস্টের কাছে গিয়ে ব্যাখ্যা করে যে কেউ তাকে তাড়া করছে, এমন কেউ যাকে সেই শুধু দেখতে পাচ্ছে। ডাক্তার এটাকে হ্যালোজিনেশন বলে উড়িয়ে দেয় আর তাকে কিছু ঘুমের ওষুধ দেয়। পরের দিন রামি যখন রাস্তায় বেরোয় তখন হঠাৎ করে সেই মেয়েটা তার সামনে পড়ে যায়, যার মা নিখোঁজ হয়ে গেছে। মেয়েটা ঝগড়া করছিল কারণ সিকিউরিটি গার্ড তার মায়ের লাগানো পোস্টারগুলো সেখান থেকে সরাতে যাচ্ছে। মেয়েটাকে দেখে রামির খুব খারাপ লাগে, তাই সে মেয়েটাকে বাইরে খেতে নিয়ে যায়, যেখানে সেই মেয়েটা তাকে সেই ঘটনার ব্যাপারে আরো কিছু বলে। এরপরে মেয়েটা তাকে একটা ব্রেসলেট দিয়ে বলে যে এটা আপনি ইন্সপেক্টর তাইকে দিয়ে দেবেন। জানায় যে এই ব্রেসলেটটা সে তাইকে দেওয়ার কথা দিয়েছিল। এইসব জানার পরে ধীর প্রতিজ্ঞা নিয়ে রামি পুলিশ স্টেশনে যায়। সেখানে যাওয়ার পরে ইউনার বাড়ির এলাকার আশেপাশে সিসিটিভি ফুটেজগুলো দেখতে চাই। তারা যখন ফুটেজটা দেখছিল তখন ইউনার বাড়ির বাইরে একটা রহস্যজনক গাড়ি দেখতে পায়। তারা জিপিএস ব্যবহার করে গাড়িটার লোকেশন বের করে তার পিছু নেয়। নির্দিষ্ট জায়গায় পৌঁছানোর পরে তারা গাড়িটা খুঁজে পায়, কিন্তু গাড়িটার ভিতরে কেউ ছিল না।
কাছেই তারা একটা বাড়ি দেখতে পেয়ে সেটাতে খোঁজ নেওয়ার সিদ্ধান্ত নেয়। ভেতরে তারা একজন লোককে খুঁজে পায় আর তাকে গাড়ির মালিকের ব্যাপারে জিজ্ঞাসা করে, কিন্তু সে বলে সে কিছুই জানে না। রামি উপরের দিকে খুঁজতে যেতেই লোকটা সুযোগ বুঝে একটা মোটরসাইকেল নিয়ে সেখান থেকে দ্রুত পালিয়ে যায়। রামি বাড়িটা তল্লাশি করে একটা ভয়াবহ দৃশ্য দেখতে পায়, একটা মানুষের দেহ অংশ। রামি সেগুলোকে টেস্ট করার জন্য ফরেন্সিক ল্যাবে নিয়ে যায় আর ডাক্তার তাকে ইউনার পরিবারের কারো ডিএনএ স্যাম্পল নিয়ে আসতে বলে। নমুনা সংগ্রহ করার জন্য রামি ডাক্তারকে নিয়ে ইউনার বাড়িতে যায়। তারা যখন বের হচ্ছিল তখন ইউনার মেয়ে তাকে থামিয়ে বলে, এই আমার মা কখন ফিরবে? যদি তিনি মারা গেছে তাহলে আমাকে বলো প্লিজ। রামি একটু থেমে যায়, তারপর বলে, আমরা এখনো জানি না, তবে জানার সাথে সাথেই তোমাকে জানাবো। মেয়েটা তাকে যত তাড়াতাড়ি সম্ভব তার মাকে ফিরিয়ে আনার জন্য অনুরোধ করে। অন্যদিকে পুলিশ তায়ের অ্যাপার্টমেন্টে আগুন লাগার কারণটা তদন্ত করতে আসে। সেখানে সিনটেক্সের নিচে ইউনার রক্তমাখা একটা ছুরি খুঁজে পায়, যেটাতে তায়ের আঙুলের ছাপ রয়েছে। সুতরাং তাইকে ইউনার খুনের জন্য ফাঁসানো হচ্ছে। আসলে ইন্সপেক্টর হানি তাইকে এই কেসে ফাঁসাতে যাচ্ছে। পরে রামি তাইকে দেখতে হাসপাতালে আসে। তখন ফরেন্সিক ডিপার্টমেন্টের সেই ডাক্তার তার কাছে ফোন করে। তিনি বলেন যে দেহাংশটা আসলে ওই ছোট মেয়েটার মার, মানে ইউনার। রামি তাইয়ের দিকে তাকালো, বলে সে এই কেসটার ব্যাপারে একদম ঠিক ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত সে এখন কোমায় আছে। সেই রাতে রামির সারার সাথে দেখা হয়, যে তার গাড়িতে উঠে তাকে বলে যে পুরো পুলিশ বাহিনী ওলটপালট হয়ে রয়েছে। তারা ইউনার রক্তমাখা ছুরিটা খুঁজে পেয়েছে আর এখন সবাই ভাবছে যে তাই এই খুনটা করেছে। রামি তো পুরো নিশ্চিত ছিল যে কাজটা ও করেনি। এরপরে সারা একটা খুব গুরুত্বপূর্ণ খবর দেয়। ইউনা আসলে ওই পলিটিশিয়ানটার জন্য আন্ডার কভার ইনফরমারের কাজ করতো। সে রামিকে একটা নেকলেস দেখায় আর বলে যে এটার ভিতরে একটা লুকানো ক্যামেরা আছে। ইউনা সবসময় এটা পরে থাকতো, নেকলেসটা গুরুত্বপূর্ণ প্রমাণ হতে পারে। সবকিছু জানার পর রামি বাড়ি ফিরে আসে, কিন্তু সে লিফটে পা দিতেই আলো নিভে যায় আর লিফটটা সঙ্গে সঙ্গে থেমে যায়। সে সাহায্যের জন্য আওয়াজ দেয়, কিন্তু কেউ উত্তর দেয় না। এরপর কোথা থেকে যেন তার পিছু নেওয়া ওই লোকটা লিফটের ভিতরে এসে হাজির হয়। পাগলের মতো লাফাতে শুরু করে যতক্ষণ না লিফটটা নিচের দিকে পড়ে যেতে শুরু করলো। লিফট থেকে বেরিয়ে আক্রমণকারী রামিকে একটা মোটরসাইকেলে বসিয়ে খুব দ্রুত সেখান থেকে পালিয়ে গেল। রাস্তা থেকে যাওয়ার সময় রামের হৃদয়টা এমন হচ্ছিল যে গলার ছিদ্র বড় থাকলে হৃদয়টা বাইরে বেরিয়ে আসবে। অবশেষে তারা একটা বাড়িতে পৌঁছয়, যা ইউনার খুনের সঙ্গে জড়িত একটা ড্রাগ মাফিয়ার মালিকানাই ছিল। ভেতরে গ্যাংয়ের লোকেরা একে অপরের সাথে ঝামেলা করছিল। রামিকে সেখানে নিয়ে আসা সেই লোকটা ঝগড়ার মধ্যে ঝাঁপিয়ে পড়ে, সহজেই তাদের সবাইকে কাবু করে ফেলে। রামি তো শুধু অবাক হয়ে দেখতেই থাকে যে এ কি সত্যিই পাগল নাকি রে। এই বিশৃঙ্খলার মধ্যে রামি চুপি চুপি ওপরের দিকে উঠে যায়। সেখানে বাক্সের ভিতরে অনেকগুলো জুয়েলারি দেখতে পাই। ভাগ্যের জোরে সেখানে ইউনার নেকলেসটা খুঁজে পাইছে, যেটার কথা সারা বলেছিল। রামি সেটা ওখান থেকে নিয়ে পালিয়ে দ্রুত বাড়ি ফিরে আসে। নেকলেসটা খোলার পরে সে একটা ভিতরে মেমরি কার্ড খুঁজে পায়। ওর ভিতরে থাকা ভিডিওটা একদম প্রকাশ হয়ে যায় যে পলিটিশিয়ানটাই আসলে ইউনাকে খুন করেছে আর ড্রাগ মাফিয়াটা খুনটাকে ধামাচাপা দেওয়ার জন্য সাহায্য করেছে। পরের দিন রামি একটা ব্রিজের উপরে দাঁড়িয়েছিল আর চিন্তা করছিল যে এখন সে কি করবে। যদি সে এই প্রমাণটা পুলিশকে দেয় তবে এটা একটা বিশাল কেলেঙ্কারির জন্ম দেবে। ঠিক যখন সে ব্রিজের নিচে নদীতে নেকলেসটাকে ছুড়ে ফেলে দেওয়ার চিন্তা ভাবনা করছিল, তখনই শেষ মুহূর্তে সেই লোকটা এসে তার হাত থেকে নেকলেসটা ছিনিয়ে নেয়। পরেক্ষণই রামি তার পিছু ধাওয়া নেওয়ার চেষ্টা করে, কিন্তু লোকটা রামিকে ফাঁকি দিয়ে তার গাড়িটা ভাঙচুর করে দেয়। তারপরে সে লাল জ্যাকেটটা পরে তার সামনে এসে দাঁড়ায়। রামি খুব বিরক্ত হয়ে যায়, জিজ্ঞাসা করে, তুই কে রে? তুই আমার কাছ থেকে চাস কি? পিছু নেওয়া লোকটা একটা মুচকি হাসি দিয়ে বলে, আমি হিরো। তারপর কোনো সতর্ক ছাড়াই সে ব্রিজের উপর থেকে লাফ দেয়। তার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো ভাবছিল আর পুরো বিব্রত ছিল। কে ওই পাগল লোকটা কি জানি। পরের দিন রামি প্রতিদিনের মতোই কাজে যায়। তার শিফট শেষ করে সে বাথরুমে আসে আর সে আবার ওই রহস্যময় লোকটার মুখোমুখি হয়ে যায়। রামি খুব স্বাভাবিকভাবে সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু পাগল লোকটাও তার পিছু নেয়। রামি দেখে যে লোকটা সরাসরি সেই দুর্নীতিগ্রস্ত পলিটিশিয়ানের দিকে যাচ্ছে। কৌতূহলী হয়ে রামি খুব কাছের থেকে তাকে অনুসরণ করা শুরু করে যে আসলে ব্যাপারটা কি। কোনো চিন্তা ছাড়াই পাগল লোকটা সেই পলিটিশিয়ানটার উপরে ঝাঁপিয়ে পড়ে আর তার মাথায় জোরে একটা লাথি মারে। ঠিক তখনই সেখানে একটা চমক দেওয়া সত্যি বেরিয়ে আসে, পাগল লোকটা আসলে রামি নিজেই ছিল। হ্যাঁ বন্ধুরা, রামি আর পাগল লোকটা একই। মজার বিষয় হলো সবাই ভাবে যে সে পাগল, কিন্তু সে পাগল না। আসলে সে একাই ন্যায় বিচারের জন্য লড়ছে। আসলে বন্ধুরা, আমাদের হিরোর স্প্লিট পার্সোনালিটি ডিসঅর্ডার আছে, যেটার মানে হচ্ছে যে একই শরীরে থাকা দুটি মস্তিষ্কের মানুষ। যখন রামি তার নিয়ন্ত্রণ ফিরে পায় সে বলে যে আমি কি করেছি, মানে এখানে তার আগের রূপের ব্যাপারে কিছুই মনে নেই। রাগ আর হতাশায় সে তার অন্য চেহারাকে আবার ঠিক তার সামনে দাঁড়িয়ে থাকতে দেখতে পায় আর পুরো সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। রামি পাগলের মতো তার নিজের স্প্লিট পার্সোনালিটির পিছনে দৌড়াতে থাকে। তার সহকারীরা সেটা দেখে তার পিছু নেয়। যখন সে অবশেষে তার হ্যালোজিনেশনের কাছে পৌঁছয়, সে চিৎকার করে বলে যে তুমি আমার কাছ থেকে কি চাও। রামি এখানে পুরোপুরি হতাশ হয়ে পড়ে। তার সহকারীরা তো তার দিকে অবাক হয়ে দেখতে থাকে। রামির হ্যালোজিনেশনের রূপটা তার হাতে একটা হাতকড়া পরিয়ে তাকে আটকাতে চায়, কিন্তু সে তার ভাবনা থেকে বেরিয়ে এসে সাহায্যের জন্য তার এক্স গার্লফ্রেন্ড সারাকে ডাকে। সারা এসে তার হাতকড়াটা খুলে দেয়। রামি সেখানে সারাকে জানায় যে সে নিখোঁজ লকেটটা খুঁজে পেয়েছে, যেটার কথা সারা থেকে বলেছিল। সারা অবাক হয়ে তার দিকে তাকায়। তুমি পাগল নাকি? তুমিই তো প্রথম ওটা খুঁজে বের করেছিলে। তুমি তো আমাকে বলেছিলে যে তুমি ভিডিওটা দেখেছো আর বুঝতে পেরেছো যে পলিটিশিয়ানটাই আসল খুনি। রামি হতবাক হয়ে তুতলিয়ে কথা বলতে শুরু করে, যেন সে বিষয়টা এড়িয়ে যেতে চাইছে। বলে তোমার গাড়ি কোথায়, আমি তোমাকে ভিডিওটা দেখাতে চাই। রামি তাকে অ্যাপার্টমেন্টে নিয়ে আসে আর সেই ভিডিও রেকর্ডিংটা খুঁজতে থাকে, কিন্তু সেটা কোথাও নেই। বরং সারা একটা বক্স দেখতে পায়, যেটা তার রহস্যময় চেহারাটার জিনিসপত্র রাখার জন্য ব্যবহার করতো। ভেতরে সারা কিছু ছবি দেখতে পায়। সারা খেপে গিয়ে জিজ্ঞাসা করে যে আমার ছবি তোমার কাছে কেন? রামি তখন কোনো উত্তর না দিয়ে চুপচাপ থাকে। নেকলেসটা নদীর কাছে চুরি গিয়েছিল বলে রামি বুঝতে পেরে সারাকে সেই জায়গায় নিয়ে যায়।
সারা জিজ্ঞাসা করে এখন কি তোমার পরবর্তী পরিকল্পনা কি। রামি কোনো জবাব না দিয়ে নিজের জামা কাপড় খুলে নদীতে সে নেকলেসটা খুঁজতে লেগে যায়। সারা এটা থেকে পুরোপুরি হতবাক হয়ে যায়, ভাবে সে হয়তো সত্যি সত্যি পাগল হয়ে গেছে। তারপর সেখান থেকে চলে যায়। এরপরে রামি তার মায়ের রেস্তোরাঁয় আসে। সেখানে তার মা তার জন্য খাবার তৈরি করে রেখেছিল। সে যখন খাচ্ছিল হঠাৎ একটা চমকে ওঠার মতো জিনিস লক্ষ্য করে, তার মা সেই নেকলেসটা পরে রয়েছে। অন্যদিকে কারাপ্ট পলিটিশিয়ানটা তার খুস্তুতো ভাইয়ের সঙ্গে দেখা করে তার উপরে ঝাঁপিয়ে পড়ে, বলে যে তোর জন্যই লাশটা খুঁজে পেয়েছে আর এখন আমার উপরে সন্দেহ করছে সবাই। পলিটিশিয়ানটা প্রচন্ড রেগে গিয়ে তাকে লাথি মেরে মাটিতে ফেলে দেয়। পুরো খেপে গিয়ে তাকে অপমান করে একটা জলের ট্যাঙ্কের ভিতরে তার মাথা ডুবিয়ে দেয়। এদিকে রামি তার হ্যালোজিনেশন থেকে বাঁচার জন্য এখন প্রায় ঘুমের ওষুধ খায়, যাতে বিভ্রান্তগুলো কিছুক্ষণের জন্য দূরে রাখতে পারে। সেই রাতে সারা রামির অ্যাপার্টমেন্টে এসে দরজায় নক করে। রামি উত্তর না দেওয়ায় সে দরজা খুলে দেখে যে সে পুরো গভীর ঘুমে আছে। সারা তার গালে চড় মেলে বলে ওঠ রে। আধা ঘুমের করে হতবাক হয়ে রামি জেগে ওঠে। রামি ঘুমের করে বলে কে তুমি, আর অদ্ভুত একটা হাসি দেয়। সারা বলে আমি কে, অন্য কেউ কি তোমাকে এখানে মেরেছে? অর্ধেক ঘুমে থাকা রামি তাকে জিজ্ঞাসা করে যে হ্যালোজিনেশনটা কোথায় গেছে। সারা বলে তুমি কি পাগল হয়ে গেছো? অবশেষে রামি তার পাশে বসে তাকে জানায় যে সে নেকলেসটা খুঁজে পেয়েছে। রামি সাথে সাথে সারাকে ধরে সেই ভিডিওটা চালায়। ভিডিওটাতে যা দেখে তাতে সারা পুরোপুরি অবাক হয়ে যায়। এরপরে রামি সেই গ্যাংয়ের গোপন আস্তানায় ফিরে যায়, যেখানে তার স্প্লিট পার্সোনালিটি তাকে নিয়ে এসেছিল। সে দেখতে চায় যে আগে যে জুয়েলারিগুলো দেখেছিল সেগুলো এখনো সেখানে আছে কিনা, কিন্তু সে যখন ভিতরে গিয়ে খোঁজ নেয় দেখে সেখানে কিছুই নেই। অন্যদিকে হান হাসপাতালে তাইকে দেখার জন্য আসে, তবে তার প্রতি স্নেহ দেখানোর জন্য না, বরং চিরতরে তাকে দুনিয়া থেকে গায়েব করে দেওয়ার জন্য। হান যখন আক্রমণ করতে যাবে ঠিক সেই মুহূর্তে রামি হাসপাতালে এসে তাকে থামিয়ে দেয়। রামি তাকে সতর্ক করে বলে যে তুই আর তোর খুস্তুতো ভাই আত্মসমর্পণ করে নে, কারণ আমার কাছে সব প্রমাণ আছে। সেই রাতে রামি তার এক পুরনো বন্ধুর সাথে দেখা করে। সেখানে পৌঁছিয়ে থাকে সে তার জন্য একটা সারপ্রাইজ জন্মদিনের পার্টি আয়োজন করেছে। স্নান করার সময় রামি তার ছোটবেলার স্মৃতিগুলো মনে করছিল, যেখানে সে তার প্রিয় বন্ধুর সাথে জন্মদিন পালন করছিল। রামির নিজের মা মারা যাওয়ায় তার বন্ধুর মা তাকে বলেছিল যে তুমি আমাকে মা বলে ডাকতে পারো। পরে রামি আবার তার সেই বন্ধুর সাথে দেখা করে। বন্ধুটা রামিকে বলে যে চিন্তা করো না, তোমার জিনিসপত্রগুলো আমি ঠিক সাবধানে রেখে দিয়েছি। রামি অবাক হয়ে জিজ্ঞাসা করে যে জিনিসপত্র, কোন জিনিসপত্র? তার বন্ধু তাকে নিজের দোকানে নিয়ে গিয়ে একটা তালাবদ্ধ বাক্স দেখায়। রামি সেটার দিকে তাকিয়ে থাকে আর মনে করার চেষ্টা করে শেষবার গ্যাংয়ের সাথে মারামারি করার সময় তার স্প্লিট পার্সোনালিটি এটা নিয়ে এসেছিল। রামি মন থেকে জানে যে তার স্প্লিট পার্সোনালিটি ডিসঅর্ডার আছে, কিন্তু সে এটা কাউকে বলতে পারছে না। পরের দিন রামি পুলিশ স্টেশনে এসে জানতে পারে যে পলিটিশিয়ানটা তার ফাইলটা চুরি করে নিয়েছে আর তাকে চাকরি থেকে বরখাস্ত করে দেওয়ার চেষ্টা করছে। রামি যখন হতাশ হয়ে তার মায়ের রেস্টুরেন্টে যায়, দেখে যে পলিটিশিয়ানটা তার মায়ের রেস্টুরেন্টটাও পুরো নষ্ট করে দিয়েছে। রামি পুরো ভেঙে পড়ে। তখনই পলিটিশিয়ানটা তার কাছে ফোন করে। পলিটিশিয়ানটা তাকে বলে যে এক্ষুনি আমার সাথে দেখা করতে এসো, আর তাকে ঠিকানাটা পাঠিয়ে দেয়। রামি সেখানে পৌঁছিয়ে থাকে পলিটিশিয়ানটা জোরে জোরে পার্টি করছিল, আর মনে হচ্ছিল যেন সব শয়তানদের সেই পার্টিতে আমন্ত্রণ করেছে। সে রামিকে ধমক দিয়ে বসতে বলে, যেন সবকিছু একটা মজা, এমনভাবে দেখাচ্ছিল যেন এটা কোনো তার জন্য ব্যাপারই না। আশ্চর্যজনকভাবে রামি ক্ষমা চাইলো আর বলল যে আমি দুঃখিত, আমি আর এইসবের ভিতরে জড়াতে চাই না, এটাই শেষবার। রামি নেকলেসটা তুলে দিয়ে বলে যে আমি শপথ করছি এটা নিয়ে আর কোনো সমস্যা হবে না। পলিটিশিয়ানটা হেসে বলে যে আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি, এবার তুমি আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও। রামি সঙ্গে সঙ্গে সেখান থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। বিষয়টা আরো খারাপ হওয়ার আগেই রামি সেখান থেকে বেরিয়ে যাওয়াই ভালো মনে করে। সে বাথরুমে গিয়ে যা যা ঘটেছিল তার জন্য লজ্জা আর খুব খারাপ অনুভূতি করছিল। তখনই তার ফোনটা বেজে ওঠে। ফোনটা করেছিল তাই। সে কোমা থেকে জেগে উঠেছে। তাই হাঁপাতে হাঁপাতে বলছিল আমি হাসপাতাল থেকে পালিয়ে এসেছি, হান আমাকে মারার চেষ্টা করছে। তাই আরো জানায় যে হানের খুস্তুতো ভাইয়ের সঙ্গে তার একটা জরুরি কথোপকথন হয়েছিল। আসল খুনি হচ্ছে পলিটিশিয়ানটা, আর এখন আমার কাছে তাদের একটা কথোপকথনের রেকর্ডিংও আছে। তাই রামিকে অনুরোধ করে যে সেজন্য এই অপরাধীদের বিচারের মুখোমুখি করতে তাকে সাহায্য করে আর নিজের লোকেশনটা পাঠিয়ে দেয়। রামি সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে তাকে উদ্ধার করে নিজের সাথে নিয়ে আসে। এরপর তারা একটা নিরাপদ বাড়িতে গিয়ে আশ্রয় নেয়। সেখানে রামি তাইকে শাসিয়ে বলে তুমি কি পাগল, মরতে যাও? এত লোক থাকতে তুমি ওর সাথে ঝামেলা করতে গেলে? পলিটিশিয়ানটা হানের কাছ থেকে খবর পেয়েছিল যে তাই রামির কাছে রয়েছে। এক মুহূর্ত দেরি না করে রামি ঠিক সেটাই করে। তাই হতবাক হয়ে রামিকে বিশ্বাসঘাতকতা বলে ডাকে, আমি তোমাকে বিশ্বাস করেছিলাম আর তুমি এভাবে আমার প্রতিদান দিলে। পরিস্থিতিটা আরো খারাপ হয়ে যায় যখন রামি তাকে সেই অডিও রেকর্ডিংটা দিয়ে দেয়, যেটা ছিল একমাত্র প্রমাণ। পলিটিশিয়ানটা মুচকি হেসে লাঠি তুলে তাইকে মারধর করতে শুরু করে যতক্ষণ না সে রক্তাক্ত না হয়ে যায়। কিন্তু এখানে একটা মোড় আসে, একটা চমক দেওয়া টুইস্ট। এটা ছিল আসলে রামি, তাই আর তাদের দলের একটা সাবধানে সাজানো পরিকল্পনা। পলিটিশিয়ানটা দোষ স্বীকার করে, মেনে নেয় যে সেই ইউনাকে খুন করেছে। সে যখন সবকিছু স্বীকার করছিল তখনই পুলিশ রামিকে সঙ্গে নিয়ে সেখানে ঝাঁপিয়ে পড়ে, সবকিছু চিরতরের জন্য শেষ করতে প্রস্তুত। তারা পলিটিশিয়ানটার গ্যাংয়ের উপরে আক্রমণ করা শুরু করে। রামি লড়াই করার জন্য পলিটিশিয়ানটার দিকে তেড়ে যায়, কিন্তু পলিটিশিয়ানটাও রামিকে আঘাত করে মাটিতে ফেলে দেয় আর সেখান থেকে পালানোর চেষ্টা করে। রামিও তার পিছু ধাওয়া করে অবশেষে তাকে আটকিয়ে ফেলে। পলিটিশিয়ানটা শয়তানি হাসি দিয়ে তার সহকারীকে বলে তুমি তো প্রফেশনাল খুনি না, ওই দেখি তো কি করতে পারো, তাহলে ওকে একটা ভালো শিক্ষা দাও। পলিটিশিয়ানের অ্যাসিস্ট্যান্টটা রামিকে মারার জন্য প্রস্তুত ছিল, কিন্তু পরিস্থিতি খারাপ হওয়ার আগেই রামির অন্য ব্যক্তিত্বটা সামনে চলে আসে। তারপরে তো আপনারা বুঝতেই পারছেন কি হয়েছে। পরের দিন ড্রাগ মাফিয়ার নেত্রী যখন গাড়ি চালিয়ে যাচ্ছিল তখন সে জানতে পারলো যে রাজনীতিবিদটা গ্রেফতার হয়ে গেছে। অন্যদিকে সারা ড্রাগ মাফিয়ার আস্তানাটা কোথায় সেটা খোঁজার জন্য তদন্ত চালিয়ে যাচ্ছে। রামি এসেছিল কিছু টাকা উইথড্রল করতে এটিএম থেকে। সে তার অ্যাকাউন্ট পরীক্ষা করে দেখা যায় সেটা পুরোপুরি খালি। সে মনে মনে ভাবছিল এটা নিশ্চয়ই ভুল। সে আরো কয়েকবার চেষ্টা করে কিন্তু ব্যর্থ হয়।
কয়েকবার ব্যর্থ হওয়ার পরে সে ব্যাংকে যায়। সেখানে ব্যাংকের ম্যানেজার তাকে জানায় যে সে সব টাকা দান করে দিয়েছে। রামি অবাক হয়ে বলে, আমি কি সব টাকা দান করে দিয়েছি? এটা কি করে হতে পারে? পুরোপুরি হতাশ হয়ে রামি একটা উঁচু বিল্ডিং এর ছাদে যায়, ঝাঁপ দেওয়ার পরিকল্পনা করছিল। ঠিক যখন সে ঝাঁপ দিতে যাবে তখন তার অন্য ব্যক্তিত্বটা এসে তাকে থামিয়ে দেয়, বলে বোকার মতো কাজ করো না, শুধু টাকা গেছে, তোমার পুরো দুনিয়া ধ্বংস হয়ে যায়নি। সেই দ্বিতীয় চরিত্রটা রামিকে বোঝায় যে কেন তার এটা করা উচিত না। রামি এক মুহূর্তের জন্য থেমে যায়, কিছু বুঝে ওঠার আগেই তার স্প্লিট পার্সোনালিটিটা সেখান থেকে উধাও হয়ে যায়। অন্যদিকে সারা পলিটিশিয়ানটার সাথে দেখা করে ড্রাগস মাফিয়ার ব্যাপারে তদন্ত করার জন্য, কিন্তু সে কিছুই স্বীকার করতে রাজি হচ্ছিল না। পরের দিন জেলের ভিতরে থাকা একজন খুনি পলিটিশিয়ানটাকে ছুরি মারে। সে দোষ স্বীকার করার আগেই তাকে মরতে দেবে না এটা বুঝতে পেরে সারা তাকে অন্য জায়গায় ট্রান্সফার করার সিদ্ধান্ত নেয়। নিয়ে যাওয়ার সময় একটা বড় ট্রাক পুলিশ ভ্যানকে ধাক্কা মারে। এটা স্পষ্ট যে পলিটিশিয়ানটাকে কেউ পালাতে সাহায্য করছে, কিন্তু পরিকল্পনা অনুযায়ী কাজ হয় না। পালিয়ে যাওয়ার বদলে পলিটিশিয়ানটা ধরা পড়ে, আর সারাকে এই ধাক্কার পরিকল্পনা করার জন্য দোষারোপ করা হয়, আর তাকে জেরা করার জন্য নিয়ে আসা হয়। রামি এই সবকিছুই দেখছিল, আর তার অন্য পার্সোনালিটিটাও আবার হাজির হয়। সে জোর দিয়ে বলে যে সারা নির্দোষ, যে কোনো মূল্যে তাকে বিপদ থেকে উদ্ধার করো। যদি তুমি এটা করতে পারো তাহলে আমি তোমার জীবন থেকে চিরতরের জন্য সরে যাবো। এই সুযোগটা আর হাতছাড়া করতে চায় না, কারণ সে সবসময় তার দ্বিতীয় পার্সোনালিটি থেকে মুক্ত হতে চেয়েছিল। ড্রাগ মাফিয়াটা তার মাল পাচার করা বাড়িয়ে দিয়েছে, সব জায়গায় এখন তারই নিয়ন্ত্রণ। রামি একটা সহকারী মাফিয়াদের আড্ডাটা খুঁজে বের করার জন্য তদন্ত করছিল। পরের দিন তাই অফিসিয়াল ভাবে অ্যান্টি কারাপশন ইউনিটে যোগ দেয়, আর রামির দলে অংশ নেয়। রামি খবরটা শুনে বলে, দারুণ, ঠিক এটাই তো আমি চেয়েছিলাম। সেই রাতে সারা বাড়িতে ফিরে এসে তাকে পুলিশ তার অ্যাপার্টমেন্টে ঘিরে ধরেছে। সে আতঙ্কিত হয়ে রামিকে ফোন করে। রামি দ্রুত ভেতরে গিয়ে দেখে পুলিশ তার বাড়ি থেকে কিছু নগদ টাকা আর ড্রাগসের ব্যাগ খুঁজে পেয়েছে। স্পষ্ট তাকে ফাঁসানো হচ্ছিল। সারা কাঁদতে কাঁদতে রামিকে মিনতি করে, আমি সত্যি বলছি, আমি এটা করিনি, এটা আমার না। রামি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে, আমি জানি, কিন্তু নির্দোষ না প্রমাণ হওয়া পর্যন্ত তোমাকে পুলিশের হেফাজতে থাকতে হবে। রামি তাকে হাত করা পড়ায়, কিন্তু আস্থা দিয়ে বলে যে তুমি চিন্তা করো না, আমাকে বিশ্বাস করতে পারো। তাদের অজান্তে কেউ একজন সবকিছু দেখছিল আর শুনছিল। রামি সারাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করে, যদিও সে আগের থেকেই জানে যে সে নির্দোষ। সে বলে, চিন্তা করো না, আমি জানতে পেরেছি কে এর পিছনে আছে। পরের দিন রামি সারার মামলার দায়িত্বে থাকা লোকটার সাথে দেখা করে, কিন্তু লোকটা তাকে ছাড়তে অস্বীকার করে। রামি রেগে সেখান থেকে বেরিয়ে আসে। এদিকে রামের একটা সহকারী তাকে কিছু জানাতে যাচ্ছিল, কিন্তু একই সাথে সে দ্বিধাবোধ করছিল। সে কিছু বলার আগেই রামি তায়ের কাছ থেকে একটা ফোন পায়। দুর্ঘটনার আগে জেলখানায় একটা অ্যাম্বুলেন্স এসেছিল, তাই বলে যে এর মানে হচ্ছে পুরো ঘটনাটা পরিকল্পনা করা ছিল। ঘটনাটার আসল রহস্য জানার জন্য রামি আর তাই সেই অ্যাম্বুলেন্সের পিছু নিতে শুরু করে, কিন্তু তারা কোনো সূত্র খুঁজে পায় না। সেই রাতে রামিকে তার স্প্লিট পার্সোনালিটি মানে অন্য রূপটা তাকে একটা পুরনো গ্যারেজে নিয়ে যায়। সে কিছু বোঝার আগেই একদল লোক তাকে আক্রমণ করে, তাকে মেরে ফেলার চেষ্টা করছিল, কিন্তু আবারও তার ক্রেজি সাইডটা সক্রিয় হয়ে যায় আর একাই প্রতিটি আক্রমণকারীকে কাবু করে ফেলে। রামি যখন ভাবছিল যে জিতে গেছে, ঠিক তখনই একজন লোক তার পিছন থেকে এসে তাকে একটা ঘুমের ইনজেকশন দিয়ে দেয়। সে সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে। যখন রামি প্রায় ঘুমের ঘরে ছিল, অপহরণকারীটা কাউকে ফোন করে জানায় যে রামিকে আটকে ফেলেছি। রামি দ্রুত বুঝতে পারে যে এর পেছনে আসলে মাদক পাচারের কোনো হাত আছে। তাদের নেতা তাকে হুমকি দিয়ে বলে যে এই মামলা থেকে দূরে থাকো, না হলে তোমার ভাইকে আমরা মেরে ফেলবো। আর কোনো উপায় না থাকায় রামি পিছিয়ে যেতে বাধ্য হয়। পরের দিন সকালে রামি যখন কাজে ছিল, তখন তার অন্য রূপটা আবার তার সামনে এসে হাজির হয়। সে রেগে গিয়ে বলে, তুমি কি শুধু এখানে বসেই থাকবা, আর কিছু করবা না? এর অপরাধীটাকে গ্রেপ্তার করো। রামি রেগে গিয়ে উত্তর দেয়, আমি কিছুই করতে পারছি না। রামির সাইকো রূপটা সঙ্গে সঙ্গে পাল্টা জবাব দেয়, তোমার হাতে তো সব আছে, তাহলে? এরপরে সে রামিকে একটা ঘুষি মেরে তাকে সঠিক কাজ করার জন্য জানিয়ে দেয়। ধীর প্রতিজ্ঞা নিয়ে রামি খোঁজখবর নিতে সারার সঙ্গে জেলখানায় দেখা করে। সারা সেখানে বলে, আমার তোমাকে একটা গুরুত্বপূর্ণ কথা বলার আছে। আমার মনে হচ্ছে আমার বসই নিজের সহকারীকে খুন করেছে। রামি চমকে যায়, আমি তোমাকে শুরু থেকেই বলছিলাম, কিন্তু তুমি অস্বীকার করছিলে। সত্যিটা খুঁজে বের করার জন্য রামি তদন্ত করে শক্ত প্রমাণ খুঁজে বের করে, যেটা প্রমাণ করে সারার বসই তার সহকারীকে খুন করেছিল। রামের অন্য রূপটা আবার এসে হাজির হয়। সে জিজ্ঞাসা করে, তাহলে তোমার পরবর্তী পরিকল্পনা কি? রামি উত্তর দেয়, আমার কি একাই দায়ী পড়েছে কাজ করতে, তুমি কি সাহায্য করবে না? অবশেষে সেই আত্মার অন্য রূপটা একসাথে কাজ করতে রাজি হয়। এদিকে তাই একটা গুরুত্বপূর্ণ সূত্র খোঁজার চেষ্টা করছিল। সেই জন্য সে আর রামি একটা অদ্ভুত পোশাক পরে মাদক চক্রান্তের আস্তানায় যায়। সে দেখে এক চক্রের সদস্য টাকার বিনিময়ে ড্রাগস বিক্রি করছে, কিন্তু তারা যখন চলে যাচ্ছিল তখন গ্যাংয়ের লোকেরা তাকে সন্দেহ করে। তাদের একজন বলে, আমার মনে হয় আমরা তোমাদেরকে কোথাও দেখেছি। তাই জোর দিয়ে বলে, না না, তোমাদের ভুল হচ্ছে কোথাও। গ্যাংয়ের সবাই তাদেরকে ঘিরে ধরে মারধর করে আর তাদের কাছে যা ছিল সবকিছু কেড়ে নেয়। গুন্ডারা যখন তাদেরকে খুন করতে যাচ্ছিল, ঠিক তখনই রামের অন্য ব্যক্তিত্বটা বেরিয়ে এসে তাদেরকে বাঁচিয়ে নেয়, আর সেই সুযোগ নিয়ে তাই সেখান থেকে পালিয়ে যায়। গুন্ডারা তাদের পিছু নেয়, কিন্তু তাদেরকে ধরতে পারে না। এদিকে রামি গ্যাংয়ের চক্রান্ত থেকে বেঁচে যাওয়া একটা লোককে তার মনোরোগী বিশেষজ্ঞের কাছে নিয়ে যায়। দেখে মনে হচ্ছিল লোকটা মানসিকভাবে অসুস্থ রয়েছে। একই সাথে তারা জিজ্ঞাসা করে যে সারার বসের অ্যাসিস্ট্যান্টকে কে খুন করেছিল, কিন্তু বেঁচে যাওয়া লোকটা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। সেই জন্য ডাক্তার তাকে সেডেটিভ মানে ঘুমের ওষুধ দেয়, যেটা সম্ভবত নার্ভের রোগীদের দেওয়া হয়। জেলে আমরা দেখি সারাকে 3 জন মহিলা বন্দী আর একজন পুলিশ গার্ড মেরে কোণঠাসা করেছে। তারা তাকে নির্মমভাবে মারধর করে। সারা প্রতিরোধ করে, কিন্তু 3 জনের বিরুদ্ধে একজন থাকায় সে অসহায় হয়ে পড়ে। পরের দিন তাই সারা যে নির্দোষ তার প্রমাণ দিতে পারবে এমন একটা প্রমাণ খুঁজছিল। তারা একটা গাড়ির ভিতরে নিখোঁজ আইডি ব্যাজ পায়, যেটা প্রমাণ করে যে ড্রাগসগুলো সারাকে ফাঁসানোর জন্য ব্যবহার করা হয়েছিল। সেটা খুঁজে পেয়ে তারা দ্রুত পুলিশ স্টেশনে গিয়ে প্রমাণ হিসেবে সেটাকে ব্যবহার করে।
সারার উপরে থাকা সমস্ত অভিযোগ ক্লিয়ার করে তাকে জেলখানা থেকে মুক্ত করা হয়। সে যখন বাইরে আসে রামি তার জন্য অপেক্ষা করছিল। তাকে দেখে সারা একটা স্বস্তির হাসি আসে। রামি সারার সাথে গাড়িতে বসে তাকে চমকে ওঠার মতো একটা খবর বলে। রামি জানায় তার বসই তাকে মাদক রাখার ব্যাপারে ফাঁসিয়েছিল, আর তিনি আসলে মাদক চক্রান্তের একটা প্রধান ক্যারেক্টার। সারা ক্ষিপ্ত হয়ে তার বসের অফিসে ঝড়ের গতিতে গিয়ে পৌঁছই। সে বলে, আমি তোমার কাণ্ড দেখে অবাক, এখন যা ঘটছে সবকিছুর পেছনে তুমিই রয়েছো। আমি একসময় তোমাকে শ্রদ্ধা করতাম, বাবার মতো দেখতাম, কিন্তু তোমার সময় এবার শেষ। আমি শপথ করছি আমি তোমাকে গ্রেফতার করাবোই। এই বলে সে সেখান থেকে চলে যায়। এরপরে দুর্নীতিগ্রস্ত কমান্ডার মানে সারার বস সেই মাদক চক্রান্তের নেত্রীর কাছে ফোন করে। সে সতর্ক করে বলে যে তোমার বিরুদ্ধে রামের কাছে শক্ত প্রমাণ আছে, সে তোমার পতন ঘটাবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। কমান্ডার তার লোকেদের সারাকে অপহরণ করার নির্দেশ দেয়। পরে রামি প্রমাণের কথা তুলে ধরে কমান্ডারের মুখোমুখি হয়। রামি বলে তোমার সময় শেষ, কিন্তু কমান্ডার হেসে বলে সারা আমার হাতে, সে প্রায় মরতে চলেছে, পারো তো তাকে বাঁচিয়ে নাও। রামি চমকে ওঠে, দ্রুত তাকে খুঁজতে বেরিয়ে যায়। সে একটা বড় ট্রান্সপোর্ট ট্রাকের ভিতরে তাকে খুঁজে পায়, কিন্তু সারা ভিতরে অজ্ঞান অবস্থায় ছিল। ট্রাকটাও একটা গ্যাস দিয়ে ভরা ছিল। রামি কিছু করার আগে গ্যাংয়ের একজন লোক তাদের দুজনকে ভিতরে আটকে দেয় আর গাড়িটা নিয়ে দ্রুত বেরিয়ে যায়। গ্যাসে তাদের নিঃশ্বাস প্রায় বন্ধ হয়ে আসছিল আর পরিস্থিতিও খুব খারাপ হয়ে যাচ্ছিল। তারা মনে করছিল বাঁচবে না, কিন্তু রামি আর তার অন্য চরিত্রটা বেরিয়ে এসে পরিস্থিতিটা সামলে নেয়। দরজাটা ভেঙে সেখান থেকে পালিয়ে যায়। মুক্ত হওয়ার পরে রামি আর সারা ট্রাক ড্রাইভারকে ধরে তার ভিতরে আটক করে। এরপরে রামি ট্রাকটা দখল করে সেটাকে দ্রুত গতিতে চালিয়ে গ্যাংয়ের আস্তানার দিকে নিয়ে যায়। সে দ্রুত গতিতে গাড়ি চালাচ্ছিল দেখে গ্যাংয়ের লোকেরাও তার রাস্তা ছেড়ে দেয়। রামি ট্রাকটা নিয়ে কাছাকাছি চলে এসে দেখে গ্যাংয়ের লোকেরা রাস্তা আটক করে দাঁড়ায়। গতি না কমিয়ে এসে ফুল স্পিডে তাদের দিকে এগিয়ে যায়। গ্যাংয়ের সবাই ভয় পেয়ে রাস্তা দুই দিকে ছিটকিয়ে যায়। সঙ্গে সঙ্গে সেখানে পুলিশ এসে তাদেরকে গ্রেফতার করে নেয়। পরের দিন সব অফিসাররা মিটিং এর জন্য এক জায়গায় এসে জড়ো হয়। সারা তাদেরকে জানায় যে মাদক চক্রান্তের নতুন নেতা হলো অ্যান্ডি। আসলে সেই লোকটা যার কথা রামি প্রথম থেকেই তাদেরকে বলেছিল। সে শুরু থেকেই দুর্নীতিগ্রস্ত কমান্ডারের সাথে কাজ করত। রামি আর সারা জেলখানায় একজনের কাছে জিজ্ঞাসাবাদ করতে যায়। জিজ্ঞাসাবাদের সময় সেই সন্দেহজনক লোকটা কোনো কাজের তথ্য জানাচ্ছিল না। তখন সারা তাকে একটা ছবি দেখিয়ে জিজ্ঞাসা করে যে এটার ভিতর থেকে কি তুমি কাউকে চিনতে পারছো? কিছুক্ষণ পরে সে নার্ভাস হয়ে অ্যান্ডির দিকে আঙুল তোলে, যার ব্যাপারে রামি শুরু থেকেই সন্দেহ করত। দুজনই হতবাক হয়ে যায়, কিন্তু এখন তারা নিশ্চিত প্রমাণ পেয়ে গেছে। পরের দিন রামি আর তার ভাবনার রূপটা অ্যান্ডিকে গ্রেফতার করতে মাদক চক্রান্তের আস্তানায় যায়। তারা দেখে দলের লোকেরা একটা ট্রাকে ড্রাগস তুলছে। দূর থেকে দেখে রামের স্প্লিট পার্সোনালিটিটা পরামর্শ দেয় চলো আমরা ওই ট্রাকের ভিতরে লুকিয়ে পড়ি। রামি একটু দ্বিধা করে, কিন্তু সেও শেষমেশে রাজি হয়ে যায়। তারা ভেতরে লুকাতেই কেউ একজন ট্রাকের দরজাটা বন্ধ করে দিয়ে সেটাকে চালাতে শুরু করে। রামি বিরক্ত হয়ে তার অন্য রূপটাকে বলে যে এটা তোর জন্য হয়েছে, নে এবার সামলা। তখনই তারা বুঝতে পারে যে ট্রাকের ভিতরের বক্সগুলোতে আসলে অন্য কিছুর ভিতরে ড্রাগস পাচার করা হচ্ছে। পানির বোতলের মতো ড্রাগসগুলো দ্রুত লোকের হাতে ছড়িয়ে পড়ছে। রামি পুলিশকে ফোন করে আর তাদেরকে হাতে নাতে গ্রেফতার করা হয়, কিন্তু চক্রান্তের লোকরাও পুলিশের সাথে মারামারি করতে শুরু করে। পরিস্থিতি খারাপ হতে দেখে অ্যান্ডি রামির সহকারীর উপরে আক্রমণ করে। তার পেটে জোর করে একটা ঘুষি মারে, যদিও আঘাতটা গুরুতর ছিল না। রামি ঠিক সময়ে সেখানে এসে দখল দেয়। রামি যখন অ্যান্ডির মুখোমুখি হয় তখন সে লড়াই না করে আশ্চর্যজনকভাবে তার সামনে আত্মসমর্পণ করে। পুলিশ তাকে ধরে নিয়ে যায়, কিন্তু জিজ্ঞাসাবাদের সময় অ্যান্ডি চুপ করে থাকে আর রামের দিকে ঠান্ডা চোখে তাকিয়ে থাকে। হঠাৎ অ্যান্ডি নিজের কবজি কেটে আত্মহত্যা করার চেষ্টা করে, কিন্তু অফিসার তাকে সময় মতো থামিয়ে দেয়। দুর্নীতিগ্রস্ত কমান্ডার সেখানে এসে বলে যে ওকে ছেড়ে দাও, আমি নিজেই ওর ব্যবস্থা নেব। অনিচ্ছাকৃত পুলিশকে সেখান থেকে সরে যেতে হয়। কমান্ডার যখন অ্যান্ডিকে নিয়ে যাচ্ছিল রামি কমান্ডারকে সতর্ক করে বলে যে তুমি কি মতলব করতো সেটা আমি বুঝতে পেরেছি। কমান্ডার হেসে বলে তুমি কখনোই আমার বিরুদ্ধে কিছুই প্রমাণ করতে পারবা না। পরে কমান্ডার ড্রাগস মাফিয়ার নেত্রীর সঙ্গে দেখা করে। নেত্রী রাগের চোখে তার দিকে তাকিয়ে বলে তুমি হলে সব নষ্টের গোড়া। যেদিন থেকে তোমার সাথে আমার দেখা হয়েছে সেদিন থেকেই আমার যেন ভাগ্যটা পুরো বরবাদ হয়ে গেছে। আমাদের টাকা চলে গেছে আর আমার সহকারী সেও এখন গ্রেফতার হয়েছে। সে জোর দিয়ে বলে যে নিজেদেরকে বাঁচানোর জন্য আটকে থাকা ড্রাগস গুলো চুরি করতে হবে। কমান্ডার রাজি হয়ে যায়। এদিকে সারা কমান্ডারকে অনুসরণ করছিল তাকে এক্সপোজ করার জন্য। সে রামিকে ফোন করে দেখা করতে বলে। একই সময় কমান্ডার পুলিশের গোদাম থেকে ড্রাগস গুলো চুরি করতে সফল হয় আর গাড়ি নিয়ে পালিয়ে যায়। কিন্তু সে পালিয়ে যাওয়ার সময় সারা তার গাড়ি দিয়ে রাস্তা আটকিয়ে দেয় আর তার দিকে বন্দুক তাক করে। সারা নির্দেশ দেয় গাড়ি থেকে বেরিয়ে এসো। কমান্ডার হেসে বলে যে তুমি আমাকে হুমকি দিচ্ছ। হঠাৎ অন্য একজন অফিসার চুপি চুপি পেছন থেকে এসে তার দিকে বন্দুক তাক করে। কমান্ডার অফিসারের বন্দুকটা নিয়ে অফিসারের কপালে ঠেকায়। সারাকে নির্দেশ দেয় তোমার অস্ত্রটা ফেলে দাও। কোনো উপায় না দেখে সারা তাই করে। ঠিক তখনই রামি সেখানে এসে হাজির হয়। কমান্ডার তাকে ছেড়ে দিয়ে নিজের গাড়িতে করে দ্রুত গতিতে সেখান থেকে পালিয়ে যায়। পরে চুরি করা ড্রাগসগুলো ডেলিভারি করার জন্য কমান্ডার গ্যাংয়ের মিটিং স্পটে গিয়ে পৌঁছয়। কমান্ডার আন্দাজ করে যে তাকে আক্রমণ করা হবে, তাই তার আগেই সে সবাইকে মারতে শুরু করে। কমান্ডার ড্রাগসগুলোও পুড়িয়ে দেয়। এটা করে সে মাদক চক্রান্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। পুলিশ এসে মাদক চক্রান্তের নতুন সদস্যগুলোকে গ্রেফতার করে নেয়। এরপরে কমান্ডার যেখানে তার সহকারীকে হত্যা করেছিল সেই জায়গাটাই লুকিয়েছিল, কিন্তু রামি আর তার সহকারী তাকে খুঁজে বের করে। শুরু হয় বন্দুকের লড়াই। আর কমান্ডার যখন প্রায় রামিকে খুন করতে যাচ্ছিল ঠিক তখনই সারা এসে তাকে গুলি করে আহত করে দেয়। কমান্ডার পড়ে যায় আর রামি তার সব টাকা নিয়ে কাগজের মতো আকাশে উড়িয়ে দেয়। এরপর তাকে গ্রেফতার করা হয়। রামের অন্য চরিত্রটাও আবার তার সামনে আসে। রামি বলে কোথায় ছিলে তুমি? আমি প্রায় মরতে বসছিলাম। অন্য চরিত্রটা হেসে বলে আমি তোমার সঙ্গেই ছিলাম, আমি শুধু চেয়েছিলাম যেন তুমি এবার নিজেই সবকিছু সামলাতে পারো।
এরপরে রামি আর সারা বাড়ি যাচ্ছিল। ভেতরে যাওয়ার আগে সারা তাকে বলে আমার সাথে এসো, আমি তোমার ক্ষতস্থানগুলো ব্যান্ডেজ করে দিচ্ছি। রামি রাজি হয়ে তাকে অনুসরণ করে। ভেতরে সারা তার আঘাতগুলো যত্ন সহকারে ব্যান্ডেজ করছিল। সারা আন্তরিকভাবে বলে যে সবকিছুর জন্য তোমার ধন্যবাদ। পরের দিন রামি নিজেই কমান্ডারকে জিজ্ঞাসাবাদ করে। রামি বলে তুমি এই পুরো সিরিজ জুড়ে আমাদের জীবনটাকে নরক করে তুলেছো। অন্যদিকে তাই তার সহকারীকে একটা নতুন মানি ব্যাগ গিফট করে, যেটা তার সহকারীর জন্য খুব খুশির মুহূর্ত ছিল। সেই সন্ধ্যায় সে তার মায়ের রেস্তোরাঁয় দেখা করতে যায়। তারা যখন রাতের খাবার খাচ্ছিল তার মা তাকে বলে যে কি ভাবছিস, আমি কি চাকরি ছেড়ে তোর সাথে যোগ দেবো? তার ভাই হেসে একমত হয়, তোমার বর্তমান কাজের চাইতে সেটাই হয়তো ভালো হবে। পরের দিন অ্যান্ডিকে সেখান থেকে ট্রান্সফার করা হচ্ছিল, কিন্তু সেসব অফিসারদেরকে খুন করে সেখান থেকে পালিয়ে যায়। পরের দিন রামির বস রামিকে ফোন করে বলে যে তোমার হ্যালোজিনেশনের জন্য তোমার একটা প্রফেশনাল ডাক্তারের হেল্প নেওয়ার দরকার। সে দ্বিধা নিয়ে রাজি হয়ে যায় আর একজন মনোবিশেষজ্ঞের সঙ্গে দেখা করে, কিন্তু ডাক্তারকে দেখে তার কিছু একটা অস্বাভাবিক মনে হচ্ছিল। ডাক্তার রামিকে তার ছোটবেলা নিয়ে কথা বলতে বলে, কিন্তু রামি বিশেষ কিছু মনে করতে পারছিল না। শুধু মনে আছে যে তার বাবা তাকে খুব মারধর করতো। সেশন শেষ করে রামি গভীর চিন্তায় গাড়ি চালিয়ে বাড়ি যাচ্ছিল। হঠাৎ তার অন্য চরিত্রটা তার পাশে এসে হাজির হয়। সে তাকে জিজ্ঞাসা করে কি ভাবছো? রামি বলে ধ্যাৎ, তুই আমাকে ভয় পাইয়ে দিয়েছিস। পরের দিন সকালে রামের পুলিশ স্টেশনে একটা মেয়ে আসে। সে বলে আমার বাবা মারা গেছে। এটা বলে সে অজ্ঞান হয়ে যায়। রামি মামলাটার সম্পর্কে শুনে সারাকে ফোন করে সেই ঘটনাস্থলে নিয়ে যায়। সেখানে গিয়ে তারা লোকটার লাশ দেখতে পায়। সারা চারিদিকে তাকিয়ে অস্বস্তি বোধ করছিল। জায়গাটা তার কাছে কিছু একটা অস্বাভাবিক লাগছিল। স্টেশনে ফিরে এসে মেয়েটাকে জিজ্ঞাসাবাদ করে, জানতে পারে যে সে মাদকাসক্ত। এদিকে রামি স্টেশনের বাইরে দাঁড়িয়ে ছিল যখন তার ফোনে একটা ফোন আসে। ফোনটা ছিল অনাথ আশ্রমের ডাক্তারের, যিনি তাকে চিকিৎসা চালিয়ে যেতে অনুরোধ করছিল, কিন্তু রামি মামলার কারণে ব্যস্ততা দেখিয়ে সেটাকে এড়িয়ে যায়। পরের দিন রামি আরো গভীরভাবে খোঁজ করে, আর সিসিটিভি ফুটেজ দেখে সে তো পুরো অবাক হয়ে যায়। মেয়েটাই এই খুনির সাথে জড়িয়েছিল, আর শুধু তাই নয়, এই রেকর্ডিংটাও সেই করেছে। অন্যদিকে মেয়েটা হাসপাতালে এখনো অসুস্থ অবস্থায় ঘুমের ওষুধ নিয়ে শুয়ে আছে। রামি তার অতীত জীবন খুঁজে দেখে জানতে পারে যে তার জীবন পুরোপুরি এলোমেলো। সে বারবার বাড়ি থেকে পালিয়ে যায়, তার পরিবারও একসাথে থাকে না, আর সে একটা মানসিক রোগেও ভুগছিল। সে আরো জানতে পারে যে অনাথ আশ্রমের ডাক্তারটা কোনোভাবে তার সাথে যুক্ত আছে, যা বেশ সন্দেহজনক। রামির ধারণা হয় ডাক্তার হয়তো তাকে মানসিকভাবে ভুল বোঝানোর চেষ্টা করছে। রামি ডাক্তারের সাথে দেখা করে বলে যে কেউ এই বাচ্চাদের মস্তিষ্ক নিয়ে খেলা করছে, তাদের দিয়ে কিছু ভুল করানোর চেষ্টা করছে। কে করছে সেটা আমাকে জানতেই হবে। ডাক্তার বলে তুমি কি বলতে চাইছো? রামি চোখ শুরু করে বলে যে আমাদের হেফাজতে থাকা মেয়ের সাথে তোমার কি সম্পর্ক আছে? খুনের দিন তুমি ওর সাথে দেখা করেছিলে, ওকে কি বলেছিলে তুমি? ডাক্তার চুপ করে থাকে। পরের দিন মেয়েটা অবশেষে জেগে ওঠে। রামি তার কাছে যায় উত্তর পাওয়ার আশায়, কিন্তু সে কথা বলতে অস্বীকার করে। হতাশ হয়ে রামি সেখান থেকে চলে যায়। এরপরে সে নিজের পুরনো ছোটবেলার বাড়িতে যায়। সে ভিতরে পা দিতেই কষ্টকর মুহূর্তগুলো তার আবার মনে পড়ে যায়। তার বাবার মারধর, ছোটবেলায় তার সহ্য করা সব যন্ত্রণা। সে নিজের ছোটবেলার রূপটাকে দাঁড়িয়ে থাকতে দেখে। তারপর হঠাৎ সে যেন সেখান থেকে ছুটে পালিয়ে যায়, আর সেও তার পিছু নেই। তার মনে পড়ে তার ছোটবেলা থেকেই স্প্লিট পার্সোনালিটি ডিসঅর্ডার ছিল। হঠাৎ সে নিজেকে বিশাল একটা হল রুমে দেখতে পায়, যা প্রচুর তালাবন্ধ দরজায় ভরা। এগুলো সবই ছিল তার ভাবনা। সে একটা দরজার দিকে এগিয়ে যায়, সেটা খুলতে যাবে, ঠিক তখনই তার অন্য ব্যক্তিত্ব তাকে এসে থামানোর চেষ্টা করে, বলে এটা তুমি খুলো না। কিন্তু রামি তবুও দরজাটা খোলে। সে দরজা খোলার সাথে সাথে আরো স্মৃতিগুলো তার সামনে আছড়ে পড়ে, কিন্তু সেগুলো সব অগোছানো ছিল। সে স্পষ্ট করে তার ছোটবেলা মনে করতে পারছিল না, শুধু তার যন্ত্রণাগুলো তার সামনে ভেসে উঠছিল। বাস্তবে ফিরে এসে সে মানসিকভাবে ভেঙে পড়ে। অন্যদিকে সেই মেয়েটা হাসপাতাল থেকে পালিয়ে গিয়েছে, আর সে এখন নিখোঁজ। রামি সব জায়গায় তাকে খোঁজ করে, কিন্তু কোথাও পায় না। সে ডাক্তারকে ফোন করতে যাবে, ঠিক তখনই ডাক্তার তাকে উল্টে ফোন করে। ডাক্তার রহস্যময়ভাবে জিজ্ঞাসা করে তোমার কি মনে হয়? রহস্যময় কথাটা বলে ডাক্তার ফোনটা রেখে দেয়। ঠিক তখনই রামি তার সামনে নিখোঁজ মেয়েটাকে দেখতে পায়। সে কিছু বোঝার আগেই মেয়েটা একটা ছুরি নিয়ে তার দিকে ঝাঁপিয়ে পড়ে। ঠিক সময় সিন নামের একজন যুবক এসে তাকে বাঁচিয়ে নেয়। পরে রামি মেয়েটাকে অনুসরণ করে তার বাড়িতে যায়, কিন্তু দেখে ভয় পেয়ে যায় যে সে নিজেকে আঘাত করেছে। সে তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু অনেক দেরি হয়ে গেছে। সে ইতিমধ্যেই নিজের অনেক ক্ষতি করে ফেলেছে। পরের দিন রামি হাসপাতালে ডাক্তারের সাথে দেখা করতে যায়। সে ডাক্তারকে আড়ালে নিয়ে জিজ্ঞাসা করে যে তোমার কি মনে হয় এরপরে শিকার কে হতে পারে? ডাক্তার একটা গোপন অনলাইন নেটওয়ার্কের সাথে যুক্ত আইডি আর পাসওয়ার্ড তাকে দেয়। রামি সেটাতে লগ ইন করেই চমকিয়ে যায়। স্ক্রিনে একটা মাস্ক পরা চেহারা ভেসে ওঠে। রামের তার আসল নামটা স্ক্রিনে ভেসে ওঠে। বিব্রত হয়ে রামি ভাবে ও কিভাবে আমার নাম জানতে পারলো। কপালে হাত রেখে আবার হঠাৎ করেই নিজেকে তার মনের ভিতরে সেই অদ্ভুত জায়গাটাই সে দেখতে পায়। এই সিনটা এখানেই কাট হয়। পরের সিনে আমরা দেখি রামি কিছু তথ্য জানার জন্য পুলিশ স্টেশনে ফেব্রুয়ারি মাসের 10 তারিখের একটা ফাইল খুঁজছে, সে যে ডেটটাই তার বাবা মারা গিয়েছিল। সারা সন্দেহ নিয়ে তাকে বলে যে তুমি 20 বছর আগের ফাইল খুঁজছো, তুমি কি পাগল হয়ে গেছো? কিন্তু শেষমেশ সে ওই ফাইলটা খুঁজতে তাকে সাহায্য করে। পরের দিন সকালে রামি অনাথ আশ্রমের ছাদে দাঁড়িয়ে গভীর চিন্তায় মগ্ন ছিল। তখন সে দেখে তার উল্টো দিকে একটা মেয়ে দাঁড়িয়ে রয়েছে। মেয়েটার মধ্যে অস্বাভাবিক কিছু মনে হচ্ছিল, তার আচরণ মোটেও স্বাভাবিক ছিল না। অন্যদিকে তাই তার সহকারীকে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য সিনের বাড়িতে যায়, কিন্তু সেখানে গিয়ে তারা রক্তে মাখা সিনের ভাইয়ের ডেড বডি দেখতে পায়। সিন তাদের উল্টো দিকেই বসেছিল। তাই সম্পূর্ণ স্থির আর হতবাক হয়ে রামিকে ফোন করে। রামি পুলিশ স্টেশনে আসে, যেখানে সিনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল, কিন্তু সিনের সব উত্তরগুলো রহস্যময় আর হতাশায় ভরা। তার কোনো কথাই খাপ খাচ্ছিল না। হতাশ হয়ে তাই সিসিটিভি ফুটেজ চেক করে। দেখা যায় সিনের ভাইয়ের যখন খুন হয়েছিল তখন সিন একটা রেস্তোরাঁয় ছিল। সিনের বিরুদ্ধে কোনো প্রমাণ না থাকায় রামি আর তাই তাকে ছেড়ে দেয়।
পরের দিন প্রায় গোপনে সিনকে অনুসরণ করতে থাকে, এই আশায় যে হয়তো কোনো সূত্র পাওয়া যাবে। কিন্তু সিন সেটা বুঝতে পেরে তাকে ডেকে তার সাথে কথা বলতে শুরু করে। অন্যদিকে রামি ছাদ থেকে সেই রহস্যময় মেয়েটার দিকে নজর রাখছিল। তার আচরণ তখনও অদ্ভুত আর সন্দেহজনক ছিল। সে তাইকে তার সম্পর্কে আরো খোঁজ দিতে বলে। পরে রামি আর তাই একসাথে আশ্রমের ছাদে যায়। তাই বলে মেয়েটা অনেক বছর ধরেই এখানের ভলেন্টিয়ারের কাজ করে। মেয়েটার বয়স হচ্ছে 23। রামি নিচের দিকে দেখে, তার কিছু একটা অস্বাভাবিক মনে হচ্ছিল। সে সন্দেহ করছিল যে নিচে কিছু একটা পুঁতে রাখা আছে। রামি আর তাই একটা নালার ঢাকনা তুলে চমকিয়ে যায়। সেখানে মানুষের দেহের কিছু অংশ ছিল। তারা সেটাকে পরীক্ষা করার জন্য ফরেন্সিক ল্যাবে নিয়ে যায়। মেয়েটা নিজের ক্ষতি করে ফেলেছিল। পুলিশ ঠিক সময়ে পৌঁছে গিয়ে তাকে নিজের অধীনে নিয়ে নেয়। যখন তাকে নিয়ে যাওয়া হচ্ছিল রামি বাইরে ছিল। আমরা তার থেকে একটা নমুনা নিয়েছি। যদি এটা ওই অংশের সাথে মিলে যায় তাহলে আমরা জানতে পারবো যে এটা কার। সেই রাতে সিন মোটরসাইকেল নিয়ে রাস্তায় হেঁটে যাওয়া একটা ছেলেকে আঘাত করে। ছেলেটা পাল্টা আক্রমণ করে সিনকে মারাত্মকভাবে মারধর করে। পরিস্থিতি যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় ঠিক তখনই রামি সেখানে হাজির হয়ে হস্তক্ষেপ করে। রামি সেই ছেলেটাকে মেরে সেখান থেকে তাড়িয়ে দেয়। কিন্তু সিন যেন পুরোপুরি পাগল হয়ে গেছে। হাতে ছুরি আর মুখে যন্ত্রণা আর দুঃখের ছাপ নিয়ে এসে রামির পেটে আঘাত করে। সেই মুহূর্তে রামির মনে ছেলেবেলার কিছু ভাঙা ভাঙা অদ্ভুত স্মৃতি ভেসে ওঠে। সে তাকে তার ছোটবেলার বন্ধু তার বাবাকে মারছে আর এই দৃশ্যটা সে দেখে চমকিয়ে যায়। এরপর আবার তার মনে সেই তালাবন্দি দরজা ভর্তি হলরুমটা আসে। ভাবছিল সে ওখানেই আটকে গিয়েছে। তার অন্য ব্যক্তিত্বটা সেখানে এসে হাজির হয়। সে তাকে বলে, তোমার বাবার সাথে যা ঘটেছিল তার জন্য তুমি দায়ী নও। হঠাৎ রামের জ্ঞান ফেরে হাসপাতালের বিছানায়। সারা তার পাশে ছিল। সে বলে, তোমার পেটে ছুরির আঘাত লেগেছিল কিন্তু তুমি এখন ঠিক আছো। কয়েকদিন বিশ্রামের পরে রামিকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়। সে বাইরে বেরোতেই তার পাশে তার অন্য রূপটা এসে হাজির হয়। সে আসল অপরাধীকে খুঁজে বের করার জন্য পুরো প্রস্তুত ছিল। রামি আবার তদন্ত শুরু করে, কিন্তু তার অন্য রূপটার বিশ্বাস অনাথ আশ্রমের ডাক্তারই এইসবের পিছনে আসে আর সে তাকে খুন করতে চায়। রামি আর তার অন্য পার্সোনালিটিটা ডাক্তারের সাথে দেখা করতে যায়। ডাক্তার সঙ্গে সঙ্গে বুঝতে পারে যে রামির দ্বিতীয় ব্যক্তিত্বটাও তার সাথেই আছে। ডাক্তার বলে, আমাদের বসে কথা বলা উচিত। তাদের কথার মাঝে ডাক্তার ইচ্ছা করে অন্য ব্যক্তিত্বটাকে উস্কিয়ে দেওয়ার চেষ্টা করে। ডাক্তার সফল হয়। সে নিয়ন্ত্রণ হারিয়ে তার উপরে আক্রমণ করে, কিন্তু রামি ঠিক সময় মতো তাকে থামিয়ে দিয়ে টেনে সরিয়ে নেয়। পরিস্থিতি খারাপ হওয়ার আগেই তারা সেখান থেকে চলে আসার সিদ্ধান্ত নেয়। সেই রাতে রামি মাদক চক্রান্তের বিষয়ে আরো গভীরভাবে খোঁজ করে তাদের আস্তানা খুঁজে বের করে। তাদের নেতাকেও সফলভাবে গ্রেপ্তার করা হয়। ডিটেকটিভ সারা মাদক চক্রান্তের প্রধানকে জেরা করতে শুরু করে আর রামি ডাক্তারকে অপরাধ চক্রান্তের সঙ্গে যুক্ত করার একটা শক্ত প্রমাণ খুঁজে বের করে। রামি বুঝতে পারে যে ডাক্তার বাচ্চাদেরকে অপরাধী বানানোর জন্য মানসিকভাবে প্রভাবিত করছে। সে নিজেই ডাক্তারকে গ্রেফতার করে আর জিজ্ঞাসাবাদ করে, কেন তুমি এই বাচ্চাদেরকে অপরাধী বানাচ্ছ? এই সবকিছুর জন্য তুমি দায়ী। এটা করে তোমার কি হবে? ডাক্তার শুধু হেসে বলে, আমি কি কাউকে খুন করতে বলেছিলাম? কেউ যদি অন্য কাউকে ক্ষতি করে তো সেটা তার নিজের অপরাধ, আমার কি দায়ী এতে? সে রামের মাথা গুলিয়ে দেওয়ার জন্য পুরো বিষয়টাকে জটিল করে তোলে। হতাশায় রামি অবশেষে রেগে সেখান থেকে বেরিয়ে যায়। পরে রামি সারার কাছে মন খুলে তার স্প্লিট পার্সোনালিটির কথাটা বলে, কিন্তু সারা তাকে বিশ্বাস করে না। সারা রেগে গিয়ে বলে যে এতদিন ধরে কেন বলুনি। এটা বলে সে এখান থেকে চলে যায়। বাড়ি ফিরে রামির রাগে ফেটে পড়ে। তার আশেপাশের সব জিনিসপত্রগুলো ভাঙচুর করতে শুরু করে। অন্যদিকে ডাক্তার রামির মায়ের সাথে দেখা করে, তাকে ভুল বোঝানোর চেষ্টা করছিল। সে বোঝায় যে রামি মানসিকভাবে অসুস্থ আর কৌশল খাটিয়ে রামির আঙুলের ছাপ লাগা একটা ছুরি দেখায় তাকে। তাকে বিশ্বাস করায় যে রামিই তার নিজের বাবাকে খুন করেছে। তার মায়ের মেমোরি প্রবলেম ছিল, সে বেশিক্ষণ কোনো কথা মনে রাখতে পারতো না। তার মা ডাক্তারকে বিশ্বাস করে আর ডাক্তার তখন রামিকে ফাঁসানোর চেষ্টা করে পুলিশকে ফোন করে, জানায় যে খুনের অস্ত্রটা রামির বাড়িতেই রাখা আছে। সে রামিকে তার বাবার হত্যার দায়ে ফাঁসানোর চেষ্টা করে। রামি দ্রুত তার মায়ের বাড়িতে ছুটে আসে। কি হয়েছে সেটা জিজ্ঞাসা করতেই তার মায়ের চোখ জলে ভিজে যায়। তিনি বলে, আমার স্মৃতিগুলো ফিরে এসছে। ডাক্তার সেখানে এসেছিল বুঝতে পেরে রামি প্রচন্ড রেগে যায়। সে ডাক্তারের অফিসে ঝড়ের গতিতে ঢুকে তাকে ঝাপটে ধরে। সে কলার ধরে বলে, তুমি আমাকে জেল খাটাতে চেয়েছিলে, এখন আমি তোমাকে জেল খাটাবো। রামি ডাক্তারকে চড়ের পর চড় মারতে থাকে, যেন মনের সব রাগ বের করে দিচ্ছে। সঙ্গে সঙ্গে ভিড় জমে যায়। লোকজনরা রামিকে টেনে সেখান থেকে সরিয়ে নেয়। একজন পুলিশ অফিসার এসে বলে, আমি তোমার বাড়িতে একটা ছুরি পেয়েছি, তোমাকে গ্রেফতার করা হচ্ছে। রামি পুরোপুরি জমে যায়। তার মুখ থেকে কোনো কথাই বের হচ্ছিল না। ডাক্তার অহংকারের হাসি নিয়ে দেখে রামিকে নিয়ে যাওয়া হচ্ছে। হঠাৎ সে একটা অফিসারের খাপ থেকে বন্দুক বের করে নিয়ে ডাক্তারের দিকে তাক করে, কিন্তু শেষ মুহূর্তে রামির অন্য ব্যক্তিত্বটা এসে বন্দুকটা উপর দিকে ঠেলে দেয়। পুলিশ পরিস্থিতিটা নিয়ন্ত্রণে নেয় আর রামিকে সেখান থেকে নিয়ে যাওয়া হয়। এরপর আমরা দেখি রামি গত 4 মাস ধরে একটা মানসিক হাসপাতালে ভর্তি রয়েছে। সে বারবার বলছে আমি পাগল না। সে পালানোর জন্য অনেক চেষ্টা করেছে, কিন্তু তার অন্য ব্যক্তিত্বটা পাশে থেকে তার উপরে নজর রাখছিল। রামি পালানোর পথ খুঁজতেই থাকে, কিন্তু কোনো কিছুই কাজ হচ্ছিল না। এরপর একদিন সে ডিরেক্টরের অফিসে মাদকের গোপন মজুদ খুঁজে পায়। বুঝতে পারে যে হাসপাতালের রোগীদের শামুক ওষুধের বদলে অবৈধ মাদক দেওয়া হচ্ছে। এই তথ্য ব্যবহার করে সে ডিরেক্টরকে ব্ল্যাকমেল করে, আমাকে ছেড়ে দাও, তাহলে আমি তোমার গোপন ব্যাপারটা গোপনই রাখবো। ধরা পড়ার ভয়ে ডিরেক্টর রাজি হয়ে যায়। যখন তারা রামিকে একটা অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাচ্ছিল তখন তাদের সাথে থাকা একটা ডাক্তার একটা খবর পায়। খবরটা ছিল রামিকে মেরে ফেলো। কিছু একটা গন্ডগোল আছে বুঝতে পেরে রামির অন্য ব্যক্তিত্বটা তাকে সতর্ক করে বলে যে এরা তোমাকে মেরে ফেলার চেষ্টা করছে। এক মুহূর্ত দেরি না করে রামি তার অন্য ব্যক্তিত্বটার সাহায্যে ডাক্তারদের উপরে আক্রমণ করে সেখান থেকে পালিয়ে যায়। রামি তার সহকারীদের সঙ্গে দেখা করে আর অবশেষে তার স্প্লিট পার্সোনালিটির সমস্যাটা তাদেরকে খুলে বলে। তারা কথাটা শোনে, কিন্তু মনে মনে ভাবছিল যে সে হয়তো পুরোপুরি পাগল হয়ে গেছে। তারা সাহায্য করার ভান করে, কিন্তু কেউ তাকে স্পষ্টভাবে বিশ্বাস করছিল না।
পরের দিন সে তার মায়ের সাথে দেখা করতে যায়। গিয়ে দেখে যে তার অ্যালজাইমার রোগটা আরো বেশি গুরুতর হয়ে গেছে। সে তাকে আর চিনতে পারছে না। রামি তাকে মনে করিয়ে দেওয়ার অপ্রণ চেষ্টা করে, নরমভাবে তার সাথে কথা বলে, তার চোখের দিকে তাকায়। কয়েকবার ব্যর্থ হওয়ার পরে অবশেষে কিছু একটা চমকপ্রবণ ঘটনা ঘটে তার মা সবকিছু মনে পড়ে যায়। তিনি রামিকে জড়িয়ে ধরে, তার চোখও জলে ভিজে গিয়েছিল। এদিকে দুর্নীতিগ্রস্ত ডাক্তারটা যে রামের মন পুরোপুরি নিয়ন্ত্রণ করছিল, সে সিনকে একটা পরিত্যক্ত বিল্ডিং এ নিয়ে গিয়ে সেটাতে আগুন ধরিয়ে দেয়। রামের অন্য ব্যক্তিত্বটা কিছু একটা অস্বাভাবিক বুঝতে পেরে তাকে সেই বিল্ডিং এর কাছে নিয়ে যায়। বাইরে তারা ডাক্তারকে দাঁড়িয়ে থাকতে দেখে, আর ভিতরে সিন আগুনের মধ্যে চিৎকার করছিল। রামে দ্বিধায় পড়ে যায়, সে কি ডাক্তারকে ধরবে নাকি সিনকে বাঁচাবে। এক মুহূর্ত না ভেবে সে আর তার অন্য ব্যক্তিত্বটা আগুনের মধ্যে ঝাঁপ দেয়। আগুন তাদের প্রায় গ্রাস করে ফেলছিল, কিন্তু তারা কোনোভাবে বেঁচে সেখান থেকে ফিরে আসে। পরে রামি ডাক্তারের মুখোমুখি হয়। পালাবার আর কোনো রাস্তা নেই, গ্রেফতার করার জন্য পুরো প্রস্তুত ছিল। হতাশ ডাক্তার রামের মুখে ঘুষি মেরে তার সাথে একটা ভয়ঙ্কর লড়াইয়ে জড়িয়ে পড়ে। দুজনই মারাত্মকভাবে একে অপরের উপরে আক্রমণ করতে থাকে, যতক্ষণ না তারা রক্তে ভিজে যায়। অবশেষে ডাক্তার জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায়। হঠাৎ রামি নিজেকে আবার সেই তার মনের ভিতরের করিডোরে দেখতে পাই। এবার তার অন্য ব্যক্তিটা তার সামনে ছিল, কিন্তু কিছু একটা আলাদা মনে হচ্ছিল। সে বলে, এটাই আমাদের শেষ বিদায়। চমকে গিয়ে রামি অনুরোধ করে, আমাকে ছেড়ে গেলে আমি তো একা হয়ে যাব, তোমার সাথে থাকার আমার অভ্যেস হয়ে গেছে। অন্য রূপটা বলে যে তোমাকে শক্তিশালী হতে হবে, সবকিছু তোমার একাই মোকাবেলা করা শিখতে হবে। রামি তাকে তাড়া করার চেষ্টা করে, কিন্তু অনেক দেরি হয়ে যায়। সে আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছিল। শূন্যতা অনুভব নিয়ে রামি মাটিতে বসে কাঁদতে থাকে। পুরোপুরি মিলিয়ে যাওয়ার ঠিক আগেই অন্য রূপটা তাকে এসে জড়িয়ে ধরে। আমি তোমাকে ছেড়ে যাবো না বন্ধু, আমি সবসময় তোমার একটা অংশ হয়ে থাকবো। হঠাৎ রামির জ্ঞান ফেরে হাসপাতালের বিছানায়। তার বন্ধুরা তাকে ঘিরেছিল, তাকে জানায় যে সে এখন সুস্থ আছে। পরের দিন রামি পুলিশ স্টেশনে আসে আর একটা মিটিং এর আয়োজন করে। সবাই ভাবে সে তার অর্জন করা সফলতা নিয়ে কথা বলবে, কিন্তু এরকম কিছু হলো না। তার বদলে সে তাদের সামনে দাঁড়িয়ে বলল যে আমি পদত্যাগের জন্য এই সভাটা ডেকেছি। সে তাদের সবার সাহায্যের জন্য ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে যায়। রামি তার ভাইয়ের সাথে মায়ের রেস্টুরেন্টে কাজ করে একটা নতুন জীবন শুরু করে। সিনকেও তাদের সাথে কাজে রেখেছিল। অন্যদিকে মাদক চক্রান্তের নেত্রীটা জেলের ভিতরে সেই দুর্নীতিগ্রস্ত ডাক্তারের সঙ্গে দেখা করে, নিশ্চিত করে যে এটাই তার জীবনের সেই দিন, মানে ওর কাজ আজই শেষ করে দেবে। তার মৃত্যুর সাথে সাথেই তার অপরাধগুলোরও অবসান ঘটে। রামি তার পরিবার ও বন্ধুদের সাথে শান্তিতে জীবনযাপন করতে শুরু করে। আর অন্য ব্যক্তিত্বরাও চলে গেছে, কিন্তু সে তাকে এখনো নিজের আশেপাশে অনুভব করে। সে জানে তার একটা অংশ সবসময় তার ভিতরেই থাকবে। অনেকদিন পরে সে সত্যিই মুক্ত অনুভব করছিল। বন্ধুরা, আমাদের আজকে ড্রামাটা এখানে শেষ হয়ে যায়। আপনাদের ডিমান্ডেড ড্রামাটা কেমন লেগেছে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। ড্রামাটা ভালো লাগলে একটা লাইক করবেন, আর এমন আরো ড্রামা দেখতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।